আচ্ছা, ওকে, আমরা আফটার এফেক্টসে আছি। প্রথমেই হচ্ছে আমরা এখান থেকে একটা কম্পোজিশন বানিয়ে নিব। তো নিউ কম্পোজিশনে ক্লিক করলাম, এখান থেকে এটা 10 সেকেন্ড করে দিচ্ছি বা 5 সেকেন্ড থাকুক, সমস্যা নেই। এরপর এখান থেকে ওকেতে প্রেস করলাম। এখান থেকে এটা লাগবে না, এটা আমি ক্লোজ করে দিই। আর এটা এখান থেকে আমি ফিট করে দিলাম, ঠিক আছে। তো গত ক্লাসে আমি আপনাদের সাথে বেশ কিছু টুলস নিয়ে কথা বলেছিলাম, কিছু প্রপার্টিজ নিয়ে ধারণা দিয়েছিলাম। আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা হচ্ছে যে একটা একটা করে টুলসগুলো দেখব এবং কাজ করতে থাকব। তো প্রথমেই আমি হচ্ছে যে শেপের যে লেয়ারটা আছে ওইটা দিয়ে শুরু করব। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করব। প্রথমেই যারা হ্যান্ড রেজ করতে থাকেন, আমি হচ্ছে পরে দেখে দেখে আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দিব যার যে কোয়েশ্চেন আছে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জি ভাইয়া যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসের শুরুতে হাত তুলছে না তো? আচ্ছা বলেন কি সমস্যা? বলেন, শুনতে পাচ্ছি। মোশাররফ ভাই, গতকালকে আমি অফলাইনে আপনাকে একটু জিজ্ঞাসা করছিলাম, ওই যে আমি একটা আপনার ক্লাসের প্রজেক্টটা করছিলাম কিন্তু এটা ওপেন হয় নাই, মানে চালু করতে পারিনি। ওইটা পরে আপনি বলছিলেন 264, ফরম্যাটে ঝামেলা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ 264 যে ফরম্যাটটা আছে ওইটা থেকে হচ্ছে আপনি দিবেন, তাহলে হবে। ক্লাস শেষে একটু স্ক্রিন শেয়ার দিলে মনে হয় সমাধান হয়তো আমার বিষয়টা আর কি। আচ্ছা, ক্লাসের পরে তাহলে আপনি নক দিয়েন। জি ইনশাল্লাহ। ঠিক আছে, আর কিছু? জি না। ঠিক আছে, তাহলে ক্লাসটা করি আমরা। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন উপরে আমরা এই লেয়ারগুলো দেখেছিলাম, এখানে অনেকগুলো টুলস আছে। তো এখান থেকে শেপ টুল, অ্যাঙ্কর পয়েন্টের যে টুলটা, রোটেশন টুল, এরপর হচ্ছে পেন টুল, এরপরে হচ্ছে টেক্সট টুল। এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা দেখতে থাকবো আজকে ধারাবাহিকভাবে একটার পর একটা। তো প্রত্যেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, ছোট ছোট অনেক সূক্ষ্ম বিষয় থাকে যেটা আমাদেরকে পরবর্তীতে কাজ করতে অনেক হেল্প করবে, ঠিক আছে। তো প্রথমেই আমরা যদি এখান থেকে একটা শেপ আঁকতে চাই, এখানে ক্লিক করলে তো ভিতরে অনেকগুলো শেপ আসে। তো শেপ যখন আঁকবো, আঁকার জন্য আমি যে কোনোটাতে ক্লিক করতে পারি। যেমন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব, নেওয়ার পর আমি হচ্ছে এই যে এখানে একটা ফ্রি স্পেস পাচ্ছি, এখানে আমি যে কোনো একটা টুল এইভাবে আঁকলাম। আঁকার পরে দেখেন আমি এখানে একটা ডাইনামিক বার পাচ্ছি। এই বারটা আমার একটু বোঝা জরুরি। প্রথমে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্টার যেটা দেওয়া, সেটা হচ্ছে যে টুল ক্রিয়েট শেপস, মানে টুল ক্রিয়েটস শেপ, মানে এটা দিয়ে আমরা শেপ আঁকি। আর এখানে আছে টুল ক্রিয়েট মাস্ক। আমরা যদি কোনো সময় একটা বৃত্ত শেপ আঁকতে চাই, যেমন একটা ইলিপস শেপ আঁকলাম, ভিতরে কিন্তু গোল দিতে হয়, তখন আমরা যদি এটা নিয়ে আঁকতে থাকি তখন আরেকটা ওইরকম ফুল ফিল হয়ে যাবে। এই জন্য আমরা এটা দিয়ে ভিতরের অংশটা মাস্ক করে দিতে পারবো, যে অংশটা আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা আঁকলাম এটা দেখেন, আমি যখন আবার হ্যান্ড টুল নিচ্ছি আমার এখানে কিন্তু শুধুমাত্র স্ট্রোক চলে আসছে। কেন স্ট্রোক চলে আসছে? কারণ আমি এখান থেকে ফিল কালার মানে হচ্ছে ভিতরের কালারটা অফ করে রাখছি। এটা আমরা কি বলবো, ভিডিও এডিটিংয়ের ফটোশপ বা ভিডিও এডিটিংয়ের ইলাস্ট্রেটরের মতো বিবেচনা করতে পারি এই সফটওয়্যারটাকে। এখানে সব কিছু নিজেরা বানানো যায়, ঠিক আছে। তো এখানে দেখেন এক পাশে আছে স্ট্রোক আর এক পাশে আছে ফিল। আমি যদি এই ফিলের যে বক্সটা আছে ওইটাতে ক্লিক করি তাহলে কালারটা চেঞ্জ করার অপশন আসবে। সিলেক্ট করলাম, ওকে করলাম, ভিতরে কালার চলে আসছে। আবার যদি আমি স্ট্রোকের এই বক্সটাতে ক্লিক করি, স্ট্রোকের কালারটা চেঞ্জ করার অপশন আসবে, ঠিক আছে। এখান থেকে আমি কালার দিয়ে ওকে করলে আমার স্ট্রোকের কালার আসবে। এখানে কিন্তু আশেপাশে আরও কয়েকটা জিনিস আছে, যেমন এখানে 2 লেখা আছে, মানে আমার বর্ডারটা 2 পিক্সেলে আছে এখন। হ্যাঁ, স্ট্রোক মানেই বর্ডার। এখান থেকে যদি আমি এটাকে 10 করে দেই তাহলে দেখেন আমার বর্ডারটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। আবার আমি এখানে আরও দুইটা নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে ফিল। আমি যদি ফিলে ক্লিক করি বেশ কিছু অপশন আসবে। ফিলের কালারে ক্লিক করলে কালার চেঞ্জ করার অপশন আসে। আমরা যদি ফিলের নামটাতে ক্লিক করি তাহলে এক্সট্রা কিছু অপশন আসে। কি অপশন? এখানে প্রথমে আছে নান, মানে ফিলে কোনো কালার থাকবে না, অনলি স্ট্রোক থাকবে। নান দিলাম, দেখেন ভিতরে কালারটা চলে গেল। আবার এই পাশে আছে সলিড, মানে আমরা আমাদের যে কোনো শেপের ভিতরে, যেই শেপই হোক ওই শেপের ভিতরে আমরা কি দিতে পারবো,
সলিড কালার দিতে পারবো, যে কোনো কালার। সলিড কালার মানে হচ্ছে একটা কালার আর কি আলটিমেটলি। এখান থেকে আমি সিলেক্ট করলাম, রেড কালারটা আসতেছে। কেন আসতেছে? কারণ রেড কালারটা আমরা আগে সিলেক্ট করে রেখেছিলাম। এখন কালারটা যদি চেঞ্জ করতে চাই, সলিডটা এখানে সিলেক্টেড থাকবে, ওকে প্রেস করব। আমরা এই যে এখানে ক্লিক করে বক্স থেকে আমরা যে কোনো কালার বানিয়ে দিতে পারবো। এই যে এখান থেকে এই বারটাকে টেনে আমার যে কালারটা প্রয়োজন আমি ওই কালারটা দিয়ে দিব। এটা একটা ব্যাপার। বক্সে ক্লিক করে কালার চেঞ্জ হয়, ফিলে ক্লিক করলে আমরা অপশন পাই যে কালারটা রাখবো কি রাখবো না। এরপরে আরেকটা অপশন আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে দুই পাশ থেকে কয়েকটা কালার মিক্স হবে। গ্রেডিয়েন্ট মানেই কয়েকটা কালারের সমন্বিত একটা কালার, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি এই যে গ্রেডিয়েন্টটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে দুইটা কালার দেওয়ার অপশন পাচ্ছি আমরা। তো এখান থেকে আমি যদি ওকে প্রেস করি, প্রেস করার পরে এই যে এখানে ক্লিক করলে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিব। এই যে এখানে কিন্তু আমার কয়েকটা কালার মিশ্রণ করার অপশন আসতেছে। আমি এই যে এই নিচের যে সিলেকশনটা, এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো কালার পিক করতে পারি। রেড কালার পিক করলাম। এই যে কয়টা পেন্সিল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পেন্সিল হচ্ছে এক একটা কালারের আইকন। তো এটাকে আমরা সিলেক্ট করলে এই যে সিলেক্টেড হবে। এরপর আমরা হচ্ছে এখানে যে কোনো কালার দিতে পারি। তো এখানে আমাদের দুইটা কালারের মিশ্রণ আছে, আর ভিতরে যে ছোট্ট শেপটা দেখা যাচ্ছে এটা দিয়ে কালারটা আমরা কোন পাশে কতটুকু রাখবো এটা আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আর ভিতরে যদি আমরা একটা করে ক্লিক করতে থাকি বা এখান থেকে এটা ধরে টানতে থাকি, তখন একটা করে নতুন নতুন পেন্সিল আসবে, ওই নতুন নতুন কালার অ্যাড করতে পারবো। এর মানে এক না, একাধিক কালার নিতে পারবো যতগুলো দরকার। আবার কোনো একটা কালার ডিলিট করতে চাইলে সিলেক্ট করে এই যে ডিলিটে প্রেস করবো, ডিলিট হয়ে যাবে। সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, ঠিক আছে? এরপরে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আবার পাবো, এখান থেকে আমরা হ্যান্ডেল করতে পারবো। আমার মাউসটা একটু প্রবলেম, এই জন্য মাঝে মধ্যে এখানে হচ্ছে যে নতুন নতুন পয়েন্ট যোগ হয়ে যায়। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে কালারটা এক পাশ থেকে আরেক পাশে মিক্সড হবে। কালারটা দিলাম, তারপর ওকে করলাম। এখন এখানে দেখেন একটা সাদা দাগের মতো আসছে, এই দাগটা টেনে আবার আমরা এখান থেকে মিক্স করতে পারবো। মাউসটা একটু ডিস্টার্ব করে। এই যে এখান থেকে আমরা কালারটা আবার মিক্স করে দিতে পারছি, এখান থেকে টেনে আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারছি সুন্দর করে। এই যে এখানে বাইরে যত নিব ভিতরে যাবে, ভিতরে নিলে ভিতরে যাবে। এভাবে আমরা এই কালারটা সুন্দর করে মন মতো করে হ্যান্ডেল করতে পারবো। শেপের ভিতরে কিন্তু দিচ্ছি কালারটা। সেম ওয়েতে লিনিয়ার ছাড়াও আমরা এখানে পাবো, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো রেডিয়াল মানে হচ্ছে ভিতর থেকে কালারটা চতুর্দিকে ছড়াবে, আর লিনিয়ারটা তো এক পাশ থেকে আরেক পাশে মিক্স হয়। তো এটা চাইলে আমরা এই ফিলে ক্লিক করে এখান থেকে দিতে পারবো, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, ওকে। এখন এখানে যদি ক্লিক করি এই যে দেখেন কালারটা, এই যে এইখানে খেয়াল করলে দেখেন কালারটা কিন্তু ভিতর থেকে ছড়াচ্ছে। হ্যাঁ, যেমন আমি এখানে চাপিয়ে দিলাম, ওকে দিলাম, কালারটা ভিতর দিক থেকে ছড়াচ্ছে। ভিতর দিক থেকে আমি এটাকে ছোট করি, ছোট না করলে বুঝবেন না। এই যে ভিতরের দিক থেকে চতুর্দিকে কালারটা ছড়াচ্ছে, এটা হচ্ছে রেডিয়াল। এখন এখানে শুধু দুইটা কালার দেওয়া যাবে এমনই না, একাধিক, যতগুলো চান জাস্ট এই ফিল বক্সে ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করে আপনি যখন টান দিবেন তখন একটা একটা করে কালার তৈরি হবে, ঠিক আছে? এখানে ভিতরে ক্লিক করলেও একটা একটা করে নতুন কালার তৈরি হয়ে যাবে। নিচে নিচে ক্লিক করবেন, এই যে নিচের জায়গাটাতে আপনি যতগুলো পয়েন্ট অ্যাড করবেন ততগুলো কালার নিচে থেকে আপনি সিলেক্ট করে করে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এরপর এটাকে টেনে কালারটা মিক্স করে নিতে পারবেন। তাহলে একটা শেপের মধ্যে যে কয়েক ধরনের কালার দেওয়া যায়, সলিড দেওয়া যায়, রেডিয়াল দেওয়া যায়, তারপর হচ্ছে লিনিয়ার দেওয়া যায়, গ্রেডিয়েন্ট আর কি, এই জিনিসগুলো আমরা খুব ভালো করে বুঝলাম। এখন কথা হচ্ছে যে এটা কি শুধু ভিতরেই দেওয়া যাবে, বর্ডারে এই ধরনের কালার কি দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। তো এটা কীভাবে দেওয়া যেতে পারে? আমরা তাহলে ভিতরের কালারটা আপাতত নান করে দিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখানে যাব না, আমরা ফিলে টিপ দিব, লেখাটাতে নান, ভিতরে কালার যাচ্ছি না। আমাদের যে বর্ডারটা আছে, সরি, ওকে, আমাদের যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমরা এখান থেকে 10 থেকে 20 করে দিব, যেন আমরা ভালো করে দেখতে পারি। ভিতরে কালার অফ করে দিয়েছি, বর্ডারটা অফ করে দেওয়া যাবে। ক্লিক করে এই যে নানে ক্লিক করলে অফ হয়ে যাবে। আর এক কালার দিতে চাইলে সলিড সিলেক্টেড আছে, আর এখানে আছে লিনিয়ার আর গ্রেডিয়েন্ট, এই যে আগের মতোই ক্লিক করলাম। এখন কিন্তু সাদা আর কালো মিক্স আছে, ওকে। আমরা হচ্ছে এটা সিলেক্ট করব, আবার যাব হচ্ছে স্টকের ফিলে, এই যে দুইটা কালার থেকে আমরা যে কোনো দুইটা কালার, এখান থেকে ধরেন রেড, আর এই পাশ থেকে হচ্ছে আমি এই কালারটা সিলেক্ট করে ওকে দিলাম। তাহলে আমার দুইটা কালার চলে আসছে। ভিতরে যে দাগটা আছে এই দাগটা ধরে আমি কালারের যে মানে ফাইলটা, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করতে পারবো, কতটুকু কোন জায়গায় চাচ্ছি এটা রাখতে পারবো, ঠিক আছে? তাহলে উপরের বারটা আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কালারের ব্যাপারটা আমরা মোটামুটি ক্লিয়ার। এখন দেখেন আমরা যতটুকু কাজ করেছি সব কিছু কিন্তু নিচের লেয়ারে এটা সেভ হয়ে গেছে। এটা আমরা এখান থেকে অফ করে দিই। এই যে এখানে একটা শেপ আছে, শেপ লেয়ার 1, ওকে ফাইন।
এখন এটার ভিতরে আমরা যখন যাব, প্রথমে ঢুকলে আমরা এখানে দেখতে পাবো কি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে আমাদের এই পজিশনটাকে চেঞ্জ করা, এটাকে স্কেল করা, ছোট বা বড় করা, এটার অপাসিটি কমানো বাড়ানো, এই জিনিসগুলো যেটা প্রিমিয়ার প্রোতে আমরা পেতাম ইফেক্ট কন্ট্রোলে, ওই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। যেমন আমি শেপটার স্কেল বড় করব, তো এখান থেকে এই যে বড় করলাম, বড় হচ্ছে। আবার আমি ধরেন শেপটাকে ঘোরাবো, এখান থেকে আমি কিন্তু ঘোরাতে পারছি, সরি এই যে এই পাশ থেকে এই যে আমি ঘোরাতে পারছি। ওকে ফাইন। এরপর অপাসিটিটা কমাবো, এখান থেকে কিন্তু আমি অপাসিটি কমাতে বাড়াতে পারছি, যেটা আমার প্রিমিয়ার প্রোতেও ছিল। এরপর অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আমি অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আছে এটা দেখতে পাচ্ছি। অ্যাঙ্কর পয়েন্টের কী কাজ এটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এটা ছিল ট্রান্সফর্ম, যেটা কমন ছিল, যেটা আমরা জানি। আরেকটা জিনিস আছে শেপের ভিতরে, সেটা হচ্ছে এই যে শেপটার কন্ট্রোল। এখানে তো আমরা বেশ কিছু কন্ট্রোল পেয়েছিলাম, আরও বেশ কিছু কন্ট্রোল এখানে আছে। যেমন আমরা এখানে কি কি করেছি দেখাচ্ছে। প্রথমে হচ্ছে একটা এই শেপটার ভিতরে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়েছি। এই শেপের ভিতরে ঢুকলে আমরা এখানে এটার সাইজ কন্ট্রোল করার অপশন পাচ্ছি। এখান থেকে আমি দেখেন সাইজটা ছোটো বা বড়ো করতে পারছি, বা এখান থেকেও টেনে আমরা এটাকে ছোটো বা বড়ো করতে পারবো, সমস্যা নেই। তো এখানেও আছে। আবার পজিশন আছে, আমি এখান থেকে এটা কোন জায়গায় নিব এটাও কিন্তু এখান থেকে হ্যান্ডেল করতে পারছি আমরা, ঠিক আছে। এরপরে এখানে আছে রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে এই যে সাইডের কর্নারগুলো আমরা কতটুকু রাউন্ড করতে চাই, এই ব্যাপারটা এখানে হ্যান্ডেল করতে পারবো। যেমন আমি এখান থেকে একটু রেডিয়াস করে দিচ্ছি, আস্তে আস্তে তার যতটুকু রেডিয়াস হওয়া সম্ভব সে ততটুকু রেডিয়াস হয়ে গেল। এটা যেহেতু আমার মানে চতুর্পাশে সমান না, এই জন্য তার সম্ভাব্য পরিমাণ অনুযায়ী সে রেডিয়াস করে দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে সে 100% পর্যন্ত করে দিল। আরে হ্যাঁ, এটা যদি স্কোয়ার হতো তাহলে দেখেন এটা কিন্তু একদম গোল হয়ে যেত। যেমন আমি এটার হাইট উইডথটা এভাবে, যেমন এই রেক্টেঙ্গেলটা আমি ডিলিট করে দিই, নতুন একটা রেক্টেঙ্গেল আমি এখান থেকে লিখি, এখান থেকে এই যে একদম স্কোয়ার শেপ চেপে আমি সমান করে করলাম। করার পরে দেখেন এখন যখন আমি এটার ভিতরে ঢুকবো, রেক্টেঙ্গেল পাথে ঢুকবো, রেডিয়াস থেকে ফুল করে দিব, তখন দেখেন একদম গোল হয়ে যাচ্ছে। মানে যতটুকু সম্ভব 100% পর্যন্ত, বা আরও বেশি চাইলে আপনি করতে পারবেন, ততটুকু সে করে দিবে আর কি আপনাকে, আস্তে আস্তে গোল করবে। আপনি যখন এটার ভ্যালু কমাবেন তখন আস্তে আস্তে সে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। ইভেন আপনি সুন্দর করে এটাকে অ্যানিমেশনও করতে পারবেন, ঠিক আছে। যেমন এটা স্কোয়ার আছে, তো প্লে হেডটা যখন এখানে থাকলো, এই এই যে রাউন্ডনেস যেটা আছে, বর্ডার রেডিয়াস আমি বলি এটাকে ওয়েবের ভাষায় আর কি, যাই হোক, রাউন্ডনেস যেটা আছে এখানে আমি ক্লিক করলাম, প্রথমে এমন থাকবে, মানে 4 কর্নার থাকবে। আমি কয়েকটা ফ্রেম যখন আগালাম তখন বলতেছি তুমি হয়ে যাবে একদম গোল। তাহলে দেখেন এটা কি সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট করে ফেললো, ঠিক আছে। এটাকে যদি একটু দূরে দিয়ে দেই তাহলে সে আস্তে আস্তে জিনিসটাকে গোল করবে। এটা একটা অ্যানিমেশন আর কি, জাস্ট বুঝলাম, অ্যানিমেশন নিয়ে পরে কাজ করব আমরা। এই যে সুন্দর, ঠিক আছে। এর মানে আমরা একটা রেক্টেঙ্গেলের ভিতরে ঢুকলে কত রকম কন্ট্রোল পাচ্ছি। হ্যাঁ, সাইজ আছে, পজিশন আছে, রাউন্ডনেস আছে। আচ্ছা, তাহলে এটা বুঝলাম, এটা অফ করে রাখি রেক্টেঙ্গেল 1টা। এরপর আছে গ্রেডিয়েন্ট স্ট্রোক। গ্রেডিয়েন্ট স্ট্রোক কেন, ফিল কেন না? কারণ আমরা স্ট্রোকটা নিয়েছি, ফিলটা অফ করে রেখেছি। যদি আমরা ফিলটাও এনেবেল করতাম, ফিলটার ভিতরে একটা কালার দিতাম, দেখেন এই যে ফিল নিচে চলে আসছে, ঠিক না? এখন একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে আমার এই যে শেপটা, এই শেপের স্ট্রোকটা কিন্তু উপরে, ফিলটা কিন্তু নিচে। কারণ কি, স্ট্রোকের যে লেয়ারটা, এই লেয়ারের ভিতরে স্ট্রোকের যে লেয়ারটা এটা উপরে আছে। আমি টান দিয়ে যদি এটাকে নিচে নামিয়ে দেই তাহলে কি হবে, আমার ফিলটা কিন্তু এখন উপরে চলে আসছে, আর বর্ডারটা একটু চিকন চিকন দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি ফিলটা উপরে আসার কারণে বর্ডারটা একটু ছোট দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। এই ব্যাপারটা বুঝলাম। এখন চাইলে ফিলের ভিতরে ঢুকে আবার ফিলের কালার কন্ট্রোল করা যাবে, অপাসিটি আছে। ইভেন আমরা ফিলের ভিতরে ব্ল্যান্ডিং পাবো, যেটা ফটোশপের মধ্যে ছিল, ইলাস্ট্রেটরে ছিল। কালারটাকে আমরা এটা কি বলে যেন, প্রিমিয়ার প্রোতে এগুলো দেখেছি আমরা সব কিছু। তো এগুলো কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফিল পেলাম, ফিলটা যদি ডিলিট করতে চাই যে কোনো একটা আলাদা ডিলিট করা যায়, সিলেক্ট করলাম, ডিলিটে ক্লিক করলাম, ওইটা ডিলিট, শুধু আমাদের স্ট্রোকটা আছে। স্ট্রোকে যখন ঢুকবো, স্ট্রোকে দেখেন কতগুলো আমার অপশন এখানে আছে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট স্ট্রোক, এখান থেকে স্টার্ট পয়েন্ট আছে, এন্ড পয়েন্ট আছে, যেগুলো দিয়ে আমরা মানে খুব সুন্দরভাবে অ্যানিমেশন করতে পারবো। কালার্স আছে, এডিট কালার গ্রেডিয়েন্টে ক্লিক করলে ওই যে ওইটা আবার চলে আসতেছে উপরে, যেটা ছিল আমরা এডিট করতে পারতেছি। স্ট্রোকের উইথ দেখাচ্ছে 20, এটাকে ছোট বড় করতে পারছি আমরা এখান থেকে। ক্যাপ দেখাচ্ছে যে ক্যাপটা কেমন হবে, এটা সামনে আসবে, এটা আপাতত থাকুক। এটা হচ্ছে কর্নার ক্যাপগুলো, এটা তো আমরা গোল করে ফেলেছি। সাইডগুলো থাকলে সাইডগুলোর ক্যাপ কেমন হবে এটা আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারতাম।
এরপরে এটা কি ড্যাশ হবে কি না বা এটা কেমন হবে ওই জিনিসগুলা এখানে আছে। ওয়াভ আছে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এখানে মেনি মোর কন্ট্রোল আছে যেটার মাধ্যমে প্রত্যেকটা শেপ আমরা কি করতে পারি, হ্যান্ডেল করতে পারি। এখন এই যে শেপসগুলো আমরা দেখলাম, প্রায় সবগুলো শেপের মধ্যেই আমরা এই কমন কেসগুলো পাবো, তবে প্রত্যেকটা শেপে একটা দুইটা করে অপশন আমরা বেশি পাবো, কারণ সব শেপ কিন্তু এক না। যেমন এই রেক্টেঙ্গেল শেপটার মধ্যে এটা ছিল একটা চারকোনা শেপ, এটাকে আমরা কি করলাম, এটাকে হচ্ছে আমরা গোল করে ফেললাম, ঠিক না? রেক্টেঙ্গেলের বৈশিষ্ট্য কি, চারকোনা হবে, এটা ছোট বড় করা যাবে, এই ধরনের বৈশিষ্ট্য সাধারণত থাকবে। কিন্তু আপনি যদি এখান থেকে চাপ দিয়ে ধরেন, ভিতরে আছে হচ্ছে আপনার ধরেন পলিগন টুল। পলিগন টুল হয় কি, অনেকগুলো মাথা থাকে, যেমন এটার 5টা মাথা, একই একটা হয়ে যায় 2টা, অটো মাউস। আচ্ছা, এটার মাথা হলো কয়টা, 5টা। এখন ধরেন আপনার এটা মাথা কমাইতে হবে বাড়াইতে হবে, তাহলে রেক্টেঙ্গেলের মধ্যে তো মাথা কমানো বাড়ানোর অপশন থাকার কথা না, এখানে আছে। এখন আপনি যখন এটার মধ্যে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন পলিগন স্টার 1, এটার মধ্যে গেলে আপনি কিন্তু এই মাথাটা বাড়াইতে পারার কথা, ঠিক আছে? তো এখান থেকে যখন আপনি আরও ভিতরে ঢুকবেন, পয়েন্টস দেখাচ্ছে 5টা, আপনি ধরেন 10টা পয়েন্ট করার প্রয়োজন, বাকিগুলো কমন, বাকি অন্য অন্য যেগুলো ছিল এগুলো আমরা দেখেছি। এখান থেকে 10টা করে এন্টার দিলাম, তাহলে 10টা মাথা হয়ে গেল। এখন এখান থেকে দেখা গেছে যে আউটার রেডিয়াস, 2 ধরনের রেডিয়াস আছে এটার, আপনি এখান থেকে আউটার রেডিয়াসটা কন্ট্রোল করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি রাউন্ডনেসটাও কন্ট্রোল করতে পারবেন, কতটুকু রাউন্ড হবে আপনার এই রেডিয়াসটা, পাতটা, ঠিক আছে? আবার এখানে স্ট্রোকটা কতটুকু হ্যান্ডেল করবেন, এটার জন্য আলাদা আলাদা অপশন আছে, ঠিক আছে? তো প্রত্যেকটার মধ্যেই আপনি বেশ কিছু মানে কমন কেস পাবেন, আর 2-1টা জিনিস নতুন পেতে পারেন, ওই জিনিসটা আপনি একটু খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে করে দেখবেন, ঠিক আছে? আর শেপের ক্ষেত্রে বা পিকচারের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে শিফট চাপ দিয়ে সবসময় হ্যান্ডেল করবেন, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল হবে। এটা ডিলিট করি, আবার স্টার দেখাই। আমি যদি এখান থেকে একটা স্টার নেই, স্টার নিয়ে আঁকলে দেখা যাবে কি, এটার মধ্যে আবার এই যে স্টারের মাথাগুলো কমানো বাড়ানোর অপশন পাওয়া যাবে, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা যদি যাই, এই যে স্টার 5 পয়েন্ট দেখাচ্ছে, আমরা এটাকে একটু বাড়িয়ে কমিয়ে এই যেভাবে নিতে পারি। যখন আমরা সান আঁকবো তখন এগুলো অনেক কাজে লাগবে, ঠিক আছে? পজিশন কেমন হবে, এটা রোটেশন হবে কিনা, ইনার রেডিয়ান্স কেমন হবে, আউট রেডিয়াস কেমন হবে, এই জিনিসগুলো এখানে আছে। এখান থেকে ইনার বর্ডার কেমন হবে, মানে গোল কতটুকু হবে আর কি, মানে রাউন্ডনেসটা, ওই জিনিসগুলো আছে। আবার প্রত্যেকটা জিনিসের ভিতরের ফিলের কালার আছে, ফিলের কালার হ্যান্ডেল করার অপশন আছে, গ্রেডিয়েন্ট দেওয়ার অপশন আছে, ইভেন সব কিছুই এখানে আমরা পাবো। এছাড়া আমরা এখান থেকে ওই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি শেপগুলো এবং শেপের ভিতরে যা ছিল এই জিনিসগুলোর বিস্তারিত। এখন আপনি যখন শেপ আঁকবেন, তখন আপনি যদি এটার মানে ফুল পোটেনশিয়ালটা চান, যেমন আমি এখান থেকে আরেকটা শেপ আঁকি, যেমন একটা রেক্টেঙ্গেল টুল, এটা বর্ডারটা অফ করে দিব। বর্ডার অফ করে দেওয়ার জন্য এখান থেকে আমি হচ্ছে নান করে দিলাম, ওকে। এখন এই যে শেপটা, এটা এখান থেকে অফ করলাম। এগুলো হইলে তখন আপনি যখন ইলাস্ট্রেটরের ফাইল আর কি এখানে আনবেন, তখন এই যে এই ভিতরের লেয়ারটা অন করে দিবেন, তখন কি হবে, এটার ফুল রেজুলেশন বা ফুল পোটেনশিয়ালটা পাওয়া যাবে আর কি। আচ্ছা, তো শেপের ব্যাপারটা দেখলাম। এখন একটু অ্যাঙ্কর পয়েন্টটা দেখি এবং শেপটাকে একটু অ্যানিমেশন করি। দেখেন আমি যখন এই যে ভিতরের পয়েন্টটা ধরে এটাকে ছোট বা বড় করছি, এটা কিন্তু হাইট ওয়াইজ মেনটেন হচ্ছে, ছোট বা বড় হচ্ছে। আমি যদি আবার এই পাশেরটা ধরে করি, তাহলে এটা উইথ ওয়াইজ হচ্ছে, দুই পাশ থেকে ছোট বা বড় হচ্ছে। তো এটার মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কাজ করতে পারবো। তো দেখেন আমি এটার ভিতরে যদি যাই, ট্রান্সফর্ম থেকে যে স্কেলটা যে আছে এটার এই যে চিহ্নটা, এটা যদি আমি অফ করে দেই, তাহলে আমি এই ভিতর থেকে যে কোনো এক পাশে ছোট বা বড় করতে পারছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন। তো আমি স্কেল নিয়ে এটাকে একটু অ্যানিমেশন করে দেখাবো। তার আগে অ্যাঙ্কর পয়েন্টের কাজের ব্যবহারটা আমরা আরেকবার একটু ভালো করে দেখে নিই, ঠিক আছে? আমি এটাকে অফ করলাম। এই যে শেপটা, এটার অ্যাঙ্কর পয়েন্ট আছে ভিতরে। তো ভিতরে থাকার কারণে কি হচ্ছে, আমরা যখন এটাকে রোটেশন করব, যেমন একটু আর প্রেস করলাম, এটাকে যদি আমি এখান থেকে রোটেশন করি, তাহলে রোটেশনটা কিন্তু ভিতর থেকে হচ্ছে, খেয়াল করেন, ভিতর থেকে হচ্ছে। কারণ কি, অ্যাঙ্কর পয়েন্টটা ভিতরে আছে। আমি যদি এটাকে বড় করতে চাই, যেমন এখান থেকে অ্যাস প্রেস করলাম, এটাকে আমি স্কেল করব, চেনটা বড় করে দিলাম। এখান থেকে দেখেন আমার কিন্তু বড়ও ভিতর থেকে হচ্ছে, ছোটও ভিতর থেকে হচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে একটা পিন, ওই পিনটা যেখানে পিন করে দিবেন ওইখান থেকেই সব কাজ হবে। এখন আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে অন্য কোনো জায়গায় নিতে চাই, যেমন আমি এই কর্নার থেকে এটাকে রোটেশন করব বা ছোট বড় করব এই কর্নার থেকে, তখন আমার অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে নাড়াচাড়া করতে হবে।
এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা, এটাতে ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্টটা এনেবল হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো জায়গায় বসাইতে পারবেন, যদি আপনি কিবোর্ড থেকে কোনো বাটন চেপে না ধরেন। কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল চেপে ধরেন তাহলে এটা একদম হয়তো এই কর্নারে যাবে অথবা উপরের কর্নারে, মানে কর্নার সেন্টার এভাবে সে আগাবে। এটা খুব হেল্পফুল। কন্ট্রোল চেপে আমি এটা এই কর্নারে একদম সাইডে রাখলাম, তাহলে কি হবে, এখন যদি আমি স্কেল করি দেখেন এই কর্নার থেকেই হচ্ছে, আমি যদি স্কেল আউট করি এখান থেকেই ছোট হচ্ছে। ঠিক আছে, আমার এটা দরকার ছিল। এখন আমি এই চেনটাকে অফ করে দিব। চেনটা মানে হচ্ছে হাইট ওয়েট একসাথে কাজ করবে। চেনটা যখন অফ করে দিব আমি, চেন মানে হচ্ছে লিঙ্ক আর কি, একটা ভ্যালু আরেকটার সাথে লিঙ্ক হয়, উইথ হাইট একসাথে বাড়ে কমে রেশিও অনুযায়ী। তো আমি এখান থেকে এইটাকে অফ করলাম। অফ করার পরে অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এখানে আছে। এখন আমি এখান থেকে এই যে স্কেলটাতে একটা ক্লিক করলাম, প্লে হেডটা সবার শুরুতে নিয়ে আসছি। আসার পর এখানে স্কেলে একটা ক্লিক করলাম, একটা পিন পয়েন্ট বসে গেল। আমি হচ্ছে এটাকে একদম জিরো করে দিব, একদম জিরো করে দিচ্ছি এটাকে, হ্যাঁ, এই পাশের পয়েন্টটাকে। তাহলে কি হলো, শুরুর যে কি ফ্রেমটা আমরা অ্যাড করলাম এখানে আমাদের হচ্ছে যে উইথের যে স্কেলটা ওইটা জিরো হয়ে গেল। আমি কয়েকটা ফ্রেম সামনে আগানোর পর আমি আবার এটাকে 100 করে দিব। তাহলে কি হলো, একটা সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ, প্রোগ্রেস বারের মতো। আচ্ছা, দারুণ। এখন কি করব, আমরা এই দুইটাকে সিলেক্ট করব, দুইটা কি ফ্রেম এটা কি ফ্রেম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে ইজ ইন করে নিব। ইজ ইন করলাম, এটা আরেকটু স্মুথ হয়ে গেল প্রোগ্রেস বারটা, ভালো কথা। বেশি ফাস্ট হয়ে গেছে, এটা এদিকে চাপাই দিলে এটা স্লো হয়ে যাবে। ঠিক আছে, স্লো হয়ে গেল। আচ্ছা, ভালো, ঠিক আছে, কি হয়ে গেল, সুন্দর করে হয়ে গেল এটা। এখন দেখেন এখানে এই যে অ্যানিমেশনটা হচ্ছে, এই যেন বলবো ভুলে গেলাম। আচ্ছা, এটা রাউন্ড করব। তো এখান থেকে আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এই যে এখানে যাব, রেক্টেঙ্গেল 1-এ যাওয়ার পর রেক্টেঙ্গেল পাথ, এখান থেকে রাউন্ডনেসটা যদি আমরা ফুল করে দেই, এত না, এইটুকু থাকুক, 19 ভালো লাগছে। এখন যদি আমরা দেখি একটু, ঠিক আছে, এই যে প্রোগ্রেস বারের মতো কাজ করছে। এই শেপগুলো দিয়েই মূলত আমরা হচ্ছে গ্রাফ বানাবো। এই উপর নিচের যে চার্টগুলো হয়, ডাইনামিক চার্ট বানানো শিখবো। এটা এক ধরনের অ্যানিমেশন ছিল, মানে স্কেলটা আমরা বুঝলাম যে অ্যানিমেশনগুলো মানে অ্যাঙ্কর পয়েন্টে কীভাবে কাজ করে। অ্যাঙ্কর পয়েন্টে যেখানে ছিল ওইখান থেকেই কিন্তু কী হলো, শেপটা কাজ করলো। যেমন আমরা আরেকটা শেপ বানাই, এটাকে ডিলিট করলাম, এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নিয়ে আমরা হচ্ছে যে এরকম একটা, আর এখান থেকে আরেকটা শেপ আমরা আঁকছি, এ পর্যন্ত এটাকে আঁকলাম। তো এখান থেকে ধরেন আরেকটা আঁকলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, দুইটা যে আঁকলাম আমার কিন্তু দুইটার জন্য শেপের লেয়ার একটা দেখাচ্ছে। এখন কখনো প্রয়োজন হবে এক লেয়ারের মধ্যেই সবগুলো শেপ ঢুকানো, এই জন্য রেক্টেঙ্গেল 1 রেক্টেঙ্গেল 2 দেখাচ্ছে। আবার কখনো প্রয়োজন হবে আলাদা আলাদা লেয়ারের প্রত্যেকটা শেপ নেওয়া। তো এই কাজটা আমরা কেমনে করব? এটা করার জন্য দেখেন আমি যখন শেপ আঁকবো তখন আমার এই শেপ লেয়ারটা সিলেক্টেড থাকা যাবে না। মাস্কিংয়ের ক্ষেত্রে আমি যেমন বলছিলাম যে শেপ সিলেক্ট থাকলে মাস্কিং হয়ে যাবে, মানে পিকচার যদি সিলেক্ট থাকে এরপর যদি আপনি শেপ আঁকেন তাহলে মাস্কিং হয়ে যাবে। আর যদি সিলেক্ট না থাকে তাহলে নতুন লেয়ার আসবে। শেপের ক্ষেত্রে একই কথা, আপনি নতুন শেপ আঁকলে এটা যদি সিলেক্ট থাকে তাহলে ওটার ভিতরে ঢুকে যাবে, সবগুলোকে লেয়ার করে একটা শেপের ভিতরে দিবে। আর যদি আমরা আলাদা আলাদা চাই তখন বাইরে ক্লিক করে এরপর আবার আঁকবো, তাহলে আবার নতুন লেয়ারে দিবে সে। এই যে নতুন লেয়ারে দিয়ে দিল, ঠিক আছে, লেয়ার 1 লেয়ার 2, ওকে ফাইন। এখন এটাকে আমরা যদি উপর থেকে নিচের দিকে কি করতে চাই, অ্যানিমেট করতে চাই, ওই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিতে হবে। সেখান থেকে আমরা সিলেকশন টুলটা নেই, এটা এখানে থাকুক। আচ্ছা, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, তারপরে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা একদম নিচে আনবো, এখান থেকে এই যে নিচে আনবো। নিচে আনার পর এখন যদি আমরা এটাকে স্কেল আপ করি বা স্কেল ডাউন করি তাহলে ওইভাবে অ্যানিমেশনটা হবে। ভিতরে গেলাম, যাওয়ার পর ট্রান্সফর্ম থেকে স্কেলটা ওপেন করলাম, এখান থেকে এই যে লিঙ্কটা অফ করে দিলাম। এটা আপনি প্রেস করলেই চলে আসবে। এরপর আমি এটাকে হচ্ছে কি ফ্রেম অ্যাড করলাম, এখানে কেন হলো, এটাকে শুরুতে নিয়ে আসি এবং এই প্লে হেডটাকে আমরা শুরুতে নিয়ে আসি। এই যেটা আছে এটাকে আমরা হচ্ছে জিরো করব এখানে, এবং আচ্ছা এই পাশ থেকে করব না, কারণ উল্টা হচ্ছে, আমরা এই পাশ থেকে করব। এটাকে জিরো করলাম, আবার যখন কয়েকটা ফ্রেম আমরা সামনে আসবো তখন এটাকে আমরা 100 করলাম। তাহলে এখন গ্রাফের মতো উপরে উঠবে, আমরা একটু দেখি। এই যে এভাবেই প্রত্যেকটা আরেকটা এদিক থেকে এদিকে চাপাবো, তখন দেখা যাবে যে একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে সুন্দরভাবে কনফ্লিক্ট করছে এবং
গ্রাফের মতো করে আমাদের এই ডাইনামিক ডাটাটা শো হচ্ছে। এটা আমি পরে ফুললি গ্রাফেরই ক্লাস আছে, ইনফোগ্রাফিক আর কি, শুধু গ্রাফ না, সব ধরনের ইনফোগ্রাফিক আমরা ওই ক্লাসটাতে বানাবো। বাকি কনসেপ্টটা আশা করছি ক্লিয়ার। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা কী কী কাজে লাগে এটার বেশ কিছু উদাহরণ আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তো শেপের মোটামুটি এইটুকু আজকে জানলে হবে, এগুলো প্র্যাকটিস করলেই হবে। এখন হচ্ছে আমরা টেক্সটের কিছু ব্যাপারে দেখব। তো এই শেপগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে টেক্সট টুলটা নিলাম। টেক্সট টুলটা নেওয়ার পর আমি এখানে যখন টেক্সট টাইপ করব, যেমন লিখলাম হচ্ছে হ্যালো ওয়েলকাম, লেখার পরে আমি হচ্ছে মুভ টুলটা নিলাম। নেওয়ার পর এই যে এখান থেকে আমি যখন টানবো চ্যাপটা হবে, শিফট টানলে ঠিকভাবে হবে, ঠিক আছে, শিফট। তো এখান থেকে কন্ট্রোল জেড, খুবই দুঃখিত আসলে মাউসটার কারণে, এখান থেকে আচ্ছা এটুকু হলেই হবে। এটাকে ভিতরে আনলাম। এখন আমরা চলে যাব হচ্ছে টেক্সট প্যানেলে। আমরা এখানে প্রপার্টিস পাবো, প্রপার্টিস না পেলে আমরা প্রপার্টিসটা এখান থেকে বের করে নিয়ে আসবো। যখন আমি টেক্সটটা সিলেক্টেড রাখবো, আমি টেক্সটের ভিতরে যদি যাই দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে ট্রান্সফর্ম, ওই কমন জিনিসগুলা, ট্রান্সফর্মে হচ্ছে আমাদের পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি এগুলো থাকবে, অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। আর ওই একইভাবে এটাও যদি আমরা ওইভাবে মানে অ্যানিমেশন করতে চাইতাম, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করতাম, কোথায় আছে দেখতাম, এরপর অ্যাঙ্কর পয়েন্টটা যে কোনো জায়গায় আমরা রেখে ওই অনুযায়ী স্কেল আপ বা ডাউন করতে পারতাম। যেমন এটাকে ধরলাম, অ্যাঙ্কর পয়েন্টটাকে এখান থেকে উঠিয়ে আমরা এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারতাম। বিভিন্ন সুন্দর সুন্দর অ্যানিমেশন আমরা ক্রিয়েট করতে পারতাম, নো প্রবলেম অ্যাট অল। এখন যেটা বেশি বোঝার দরকার সেটা হচ্ছে টেক্সট। টেক্সটের ভিতরে কি কি আছে? একটা আছে সোর্স টেক্সট, এটা আমাদের খুবই কাজে লাগবে। একটা আছে পাথ অপশন, একটা আছে মোর অপশন। তো এখানে স্ট্রোক ফিলের ব্যাপারগুলো আছে, সব কিছু আছে। এটা সিলেক্ট করলে আমরা প্রপার্টিসে যাব আগে। তো প্রপার্টিসে গেলে যখন আমরা প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে এই সেম ট্রান্সফরমেশনের সেম জিনিসগুলা আমাদের হচ্ছে এখানেও আছে উপরে। এই যে এর নিচে আছে টেক্সট। টেক্সটে গেলে আমরা প্রথমেই পাবো ফন্ট চেঞ্জ করার অপশন। সো আমরা যদি এখান থেকে ধরেন একটা ফন্ট চেঞ্জ করতে চাই, আমি দিলাম হচ্ছে এটা, ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, হ্যালো ওয়েলকাম। এখন এটাকে আমি শিফট চাপ দিয়ে ধরে এখান থেকে ছোটো করতে পারবো। আমার এই টুলটা নিতে হবে, সিলেকশন টুলটা, শিফট চাপ দিয়ে করলাম, সুন্দর করে হইল। ফন্ট চেঞ্জ করার অপশনটা এখানে আছে। এরপর ফন্টের ভ্যারিয়েশনগুলো এখানে দেখা যাবে, যদি থাকে ফন্টটাকে ছোট বা বড় করা যাবে এখান থেকে, ঠিক আছে, এবং এটাকে অ্যানিমেশন করা যাবে সোর্স টেক্সটের মাধ্যমে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে অটো। এই অটোটা কি? এটা হচ্ছে আমাদের মানে টেক্সটটার ভিতরের যে লাইন গ্যাপ, এটা আমি যদি এটাকে কন্ট্রোল সি দেই, কপি করলাম, এন্টার দিয়ে কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল জেড, আরেকটা এন্টার দিলাম, কন্ট্রোল ভি। এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমাদের যে মানে একটা লেয়ারের মধ্যে টেক্সটগুলো যে আছে, এখান থেকে ভিতরে যে হাইডের অপশনটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। অটো আছে, আপনি যদি জেনে থাকেন মানে কত পিক্সেল দিবেন, এখান থেকে ওইটা দিয়ে দিতে পারেন, ওই অনুযায়ী হবে। অথবা আপনি এটার উপর মাউস নিলে টগলের মতো আসবে, তখন আপনি চাপ দিয়ে ধরে এটাকে বাড়াতে থাকবেন যতটুকু পর্যন্ত আপনি সন্তুষ্ট হন। সন্তুষ্ট হয়ে গেলে আপনি এটাকে এইভাবে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তাহলে ভিতরের গ্যাপটা। আর এটা হচ্ছে আমাদের এই ভিতরের যে স্পেসগুলো, লেটারের গ্যাপ। এটা আমি যদি এখান থেকে এটাকে বাড়ান, তাহলে লেটারের ভিতরে গ্যাপগুলো কমবে বা ভিতরের গ্যাপগুলো এখান থেকে বাড়বে। আচ্ছা, এরপরে টেক্সটের মধ্যে আপনি স্ট্রোক দিতে পারবেন, ফিল দিতে পারবেন। এখন শুধু স্ট্রোক আছে, আপনি যদি ফিলটা এনেবল করেন তাহলে ভিতরের ফিল কালারটা দেখা যাচ্ছে, স্ট্রোকটা এখানে দেখা যাচ্ছে। আপনি এখান থেকে স্ট্রোকের কালার দিতে পারবেন। এখান থেকে স্ট্রোকে যখন ক্লিক করবেন, এই স্ট্রোকের পিক্সেল নিচে আসবে, এখান থেকে আপনি স্ট্রোকের পিক্সেলটা কমাইতে বাড়াইতে পারবেন। স্ট্রোকের কালার ব্ল্যাক আছে, আপনি এটাকে হোয়াইট করেন, এই যে দেখেন স্ট্রোক কীভাবে সংযুক্ত হয়েছে, 15 পিক্সেল, কমায় দেন, মোটা হয়ে গেল। এখান থেকে কালার চেঞ্জ করে ধরেন রেড কালার করেন, দেখা যাচ্ছে স্ট্রোকটা কত মোটা। ফিলটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, ফিলটা আছে, আপনি আরেকটু কমান, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, স্ট্রোক ওভার ফিল আছে, স্ট্রোক হচ্ছে শুধু ফিল আছে, অটো আছে, এগুলো আস্তে আস্তে আমরা সামনে দেখব। এরপরে এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে টেক্সট রিলেটেড, এটা এখন লাগবে না আপাতত। এরপরে আরও বেশ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে ট্রান্সফর্মের জন্য, যেমন আমাদের এই লেখাগুলো সব বড় হাতের করতে চাই, তো সিলেক্ট রেখে আমি এটাতে ক্লিক করলে সবগুলো বড় হাতের হবে। এই পাশেরটাতে ক্লিক করলে মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে আর কি। এখান থেকে ক্লিক করলে আপনি যেটা সিলেক্ট করবেন ওইটা ছোটো হাতের হয়ে যাবে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের মতো মাইক্রোসফট ওয়ার্ডে যেটা ছিল। যেমন আমরা ধরেন হচ্ছে একটা অক্ষরকে সিলেক্ট করে ছোট বানায় ফেলবো, যেমন এইটা সিলেক্ট করলাম, এইটাতে ক্লিক করে দেখেন ওটা একদম ছোটো হয়ে উপরে উঠে গেল।
এটাতে ক্লিক করলে ছোট হয়ে নিচে চলে আসছে। এ স্কোয়ার, বি স্কোয়ার এরকম থাকে না, আপনি যদি ম্যাথ নিয়ে কখনো অ্যানিমেশন বানান তখন হয়তো এই টুলগুলো আপনি এখানে কাজে লাগাইতে পারবেন আর কি। আচ্ছা, এগুলো তো গেল হচ্ছে শিরোনামের ব্যাপারটা, শিরোনামটা কেমন হবে, কীভাবে হ্যান্ডেল হবে এই ব্যাপারগুলো। তো এরপরে আরও বেশ কিছু জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফের জন্য। প্যারাগ্রাফ তো আমরা নিই নি, একটা প্যারাগ্রাফ যদি আমরা এখানে লিখি, আচ্ছা এটা কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি করতে থাকি। আচ্ছা এটা কন্ট্রোল জেড দিয়ে আরেকবার একটু সুন্দর করে আনি প্যারাগ্রাফটা, আমাদের বুঝতে ইজি হবে। এটা আমরা ডিলিটই করে দিই। ডিলিট করে আমরা যখন টেক্সট টুলটা নিব, নিয়ে বক্সের মতো করে আঁকবো এইভাবে, তাহলে এটা অটোমেটিক্যালি একটা টেক্সট গ্রুপ, টেক্সট বক্স হয়ে যাবে আর কি। এটার মধ্যে আমরা হচ্ছে যখন প্যারাগ্রাফ বক্স হয়ে গেল, এটাতে আমরা যা কিছু ইচ্ছা লিখতে পারি। আমরা কিছু লেখা অনলাইন থেকে কপি করে নিয়ে আসি, ডামি টেক্সট লিখে সার্চ করলে আপনি কিছু লেখা পাবেন, এটা এখানে নিয়ে এসে পেস্ট করে প্র্যাকটিস করতে পারবেন। এখান থেকে কপি করলাম একটু লেখা, এখানে এসে পেস্ট করলাম। আচ্ছা দেখা যাচ্ছে না, আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে ফেলি তাড়াতাড়ি। এটা হচ্ছে ধরেন এই ফন্টটা দিয়ে দিলাম অ্যারিয়াল। তো এখান থেকে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, এই যে এখন প্যারাগ্রাফটা পারফেক্টলি চলে আসছে। এখন এই যে প্যারাগ্রাফটা, এটার ভিতরে স্পেসিংগুলো এগুলো মেনটেন করার জন্য অটো দিয়ে দেন, নিচেরটা অটো দিয়ে দেন, এখান থেকে 0 করে দেন। আচ্ছা স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে ফন্টটা, এটাকে দেখেন আমরা চাইলে এই পাশে অ্যালাইন্ড আছে, এখন লেফট অ্যালাইন, এই পাশে সমান, এই পাশে একটু আঁকা বাঁকা দেখাচ্ছে। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এই পাশে আর এই পাশে আঁকা বাঁকা, ভিতরে সেন্টার হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা এই পাশে সমান হবে, এই পাশে আঁকা বাঁকা হয়ে যাবে। আর এখানে যদি ক্লিক করেন চতুর্পাশে সমান হবে, জাস্টিফাই হবে আর কি। আর এখানে যদি ক্লিক করেন ভিতরে গ্যাপ কম থাকবে, এটা একটু গ্যাপ বাড়াবে, মানে এই চারটাই জাস্টিফায়ার অপশন। এখানে ক্লিক করে আরও বেশ কিছু অপশন আসবে জাস্টিফায়ার জন্যই। ঠিক আছে, আপাতত এটুকু বুঝলেই হবে। তো মোটামুটি টেক্সটের লেয়ারের মধ্যে যে ব্যাপারগুলো ছিল এগুলো আমরা একটু একটু করে দেখলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আরও অ্যাডভান্স কিছু বিষয় আছে লেয়ারের, ফিল অ্যান্ড স্ট্রোকে। তো এই ব্যাপারগুলো আমরা সামনের ক্লাসে দেখব। তো তাহলে টেক্সট এবং শেপ এই দুইটা জিনিস আমরা মোটামুটি বুঝে ফেললাম। এখন আমরা পেন টুল নিয়ে একটু কাজ করব এবং একটু মোশন পাথটা দেখব যে মোশন পাথটা কীভাবে কাজ করে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আজকে বিরতি নিব। তো দেখেন গত ক্লাসে যখন আমরা একটা প্রজেক্ট বানাচ্ছিলাম, প্রজেক্টে আমরা কী করছিলাম, ধরেন একটা পিকচার নিয়েছিলাম, একটা কার্ভ নিয়েছিলাম, হ্যাঁ ওইটা নিয়ে আমরা কাজ করেছিলাম। তো এটা আমার এখানে আছে কি না, ধরেন আমি একটা গ্রামেরই একটা ছোট্ট পিকচার নিয়ে আসি, এখান থেকে কই দেখলাম, একটু আগে তো দেখলাম, এই যেটা পিকচারটা নিয়ে আসলাম। আসার পরে এটাকে হচ্ছে আমি নিচে রাখলাম, এটা শিফট চেপে একটু বড় করি। তখন এখানে আমরা একটা প্রজাপতি উড়াবো। ঠিক আছে, এই জায়গাটাতে তো উড়ানোর জন্য আমরা কি করতাম, ওইটাকে মোশন করতাম। তো মোশন করলে স্বাভাবিকভাবে আমরা আমাদের মন মতো মোশন করতে পারি না, হয়তো সোজা করতে হয় অথবা উপর থেকে নিচে করতে হয় বা ডান থেকে বামে করতে হয়। তো আমরা মোশন পাতের মাধ্যমে অ্যানিমেশন করতে পারবো। ভেক্টর বা কার্টুনের ক্ষেত্রে জিনিসটা সুন্দর হবে। আমি প্রথমে এটা দেখাই, পরে ওইটা দেখাবো। এখান থেকে পেন টুলটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে আমার যেইভাবে ইচ্ছা ওইভাবে আমি একটা পাথ ক্রিয়েট করব। মাউসটার জন্য আমি ভালো করে করতে পারবো না, তো আমি দেখাচ্ছি। এখান থেকে যখন পেন টুল নিব তখন কিন্তু আমরা নিজের মতো কার্ভ করতে পারবো, ক্লিক করে ছেড়ে দিব না, এটাকে কার্ভ করব মন মতো। তারপরে আবার এখানে একটা ক্লিক করলাম, কার্ভ করলাম, এখানে আবার একটা ক্লিক করে আমরা একটা কার্ভ করলাম। এখন এটা ফিল মোডে দেওয়া আছে, আমি এখান থেকে ফিলে ক্লিক করে ফিল মোডটা অফ করব, শুধু স্ট্রোকটা রাখবো। ওকে, এই স্ট্রোকটা অফ করা আছে, তো এখান থেকে আমি স্ট্রোকে গেলাম, যাওয়ার পর স্ট্রোকে একটা সলিড দিলাম। ওকে, এবং এই সলিডটাতে আমি যে কোনো কিছু দিতে পারি। আর প্রত্যেকটা পয়েন্টে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে এই পয়েন্টে ক্লিক করার পর হ্যান্ডেল ধরে ধরে আপনি এটাকে আবার অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই যে পাথটা আমরা ক্রিয়েট করলাম, শেপের ভিতরে যদি যাই, এই যে এখান থেকে কন্টেন্টস, এখানে শেপস, এই যে পাতের ভিতরে গেলে আমরা আবার পাত পাবো। এখান থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নিব। ঠিক আছে, কি ফ্রেম অ্যাড করব। তো তার আগে আমরা হচ্ছে যে আর একটা কাজ করি,
আমরা হচ্ছে একটা ছোট্ট প্রজাপতি বা একটা কিছু নিয়ে আসি। কি নিব? কোনো প্লেন। আচ্ছা, এই যে প্লেনটা আছে, তো ধরেন প্লেনটাই নিলাম, যদি এটার সাথে সামঞ্জস্য হয় না তাও নিলাম। এখন এটাকে আমি নিচে নিয়ে এসে আমি হচ্ছে যে ধরেন এটাকে উপরের লেয়ারে রাখলাম, এই প্লেনটাকে আবার আমি ধরে এখান থেকে ছোট করে দিই। এখান থেকে প্লেনটাকে ধরে ছোট করে দিব। পাতটা ক্রিয়েট হয়ে আছে, থাকুক, আমি এটাকে উপরে বসালাম। কত ইজি। এখানে এই যে বিমানটা, এটাকে আমি ছোট করছি, আবার শিফট ধরে ছোট করলাম। আমি যাচ্ছি যেই পাথ অনুযায়ী আমি করেছি ওই পাথ অনুযায়ী এটা যাক। ঠিক আছে? তো এটা যাওয়ার জন্য আমার এই যে শেপের ভিতরে পাতের মধ্যে আমি একটা কি ফ্রেম দিব। এই যে শেপটা, আমার যে শেপটা আঁকলাম আমি পেন টুল দিয়ে, এখানে পাতে একটা কি ফ্রেম দিলাম। ঠিক আছে? এখানে একটা দিলাম। এই কি ফ্রেমটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমার যে এখানে পিকচারটা আছে, ওই পিকচারটাতে আমি কিবোর্ড থেকে পি প্রেস করব অথবা পজিশনটা বের করব। একটা কি ফ্রেম অ্যাড করে, সরি কন্ট্রোল জেড, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে কি ফ্রেমটা পেস্ট করে দিব, যেটা আমি ওইখান থেকে কপি করে নিয়ে এসেছিলাম। পজিশনটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিব। দেখেন এখন বিমানটা ওই পাথের সাথে সিলেক্টেড হয়ে গেছে এবং এখানে কিছু হ্যান্ডেল দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা আবার কার্ভটা হ্যান্ডেল করতে পারবো। তো আমি এখান থেকে দেখেন এখন বিমানটা কিন্তু আমার ওই পাথ অনুযায়ী সুন্দর করে যাচ্ছে। এখন বিমানটা আবার একটু বাঁকা আছে, তো বিমানটা হ্যান্ডেল করা লাগবে। তো হ্যান্ডেল করার জন্য আমি এখান থেকে রোটেশনটা নিয়ে আসবো। তো এটাকে আমি অফ করি, আমার কাজ শেষ। এখান থেকে আর প্রেস করলাম, আমি একটু সামনে যাই, তাহলে দেখতে পাবো বিমানটা আসার পরে আমি মাথাটা একটু নিচের দিকে ঘোরাবো। এই জন্য এটাকে আমি একটু মাথাটা ঘুরাই দিলাম। সুন্দর। এখন আমরা যে পাথটা দিয়েছিলাম না, দেখেন ওই পাথ অনুযায়ী কিন্তু আমার বিমানটা সুন্দর করে মুভ করলো। পাথটা হাইড করে দেওয়া যাবে, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আর স্ট্রোকের যে কালারটা আছে, আমরা চাইলে স্ট্রোকের কালারটা কিন্তু অফ করে দিতে পারি। স্ট্রোকের কালারটা আমাদের প্রয়োজন নেই, কালারটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এটা ধরলাম, ধরার পরে স্ট্রোক থেকে কারণ কালারটা আমরা নান করে দিলাম, সমস্যা নেই। ওকে, এখন আমাদের পাথ অনুযায়ী আমাদের বিমানটা কিন্তু সুন্দর করে চললো। ওকে, এখন বিমানটা তো আমরা এইভাবে পাত দিলাম, যদি ঘুরাইতাম এইভাবে ঘুরাইতাম তাহলে কিভাবে কাজ করতো জিনিসটা আমরা ওইটা একটু দেখবো। আমরা একটু রিয়েলিস্টিক কিছু জিনিস নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। সরাসরি আমরা হচ্ছে চলে যাচ্ছি গুগল ক্রমে। গুগল ক্রম থেকে আমি একটা পিকচার ডাউনলোড করি, এটা আমার এই উইন্ডোতে আছে। এখান থেকে লিখবো হচ্ছে ল্যান্ডস্কেপ কার্টুন ব্যাকগ্রাউন্ড। এখান থেকে ফ্রি পিক থেকেই নেই। ফ্রি পিক থেকে নিব না, এটা নেই। এখান থেকে আর পিকচারটা ডাউনলোড করলাম। পিকচারটা ডেস্কটপে ডাউনলোড হবে, হোক। আচ্ছা, এরপরে কি লাগবে? আর লাগবে হচ্ছে একটা প্লেন। ঠিক আছে, প্লেন। কার্টুন টাইপ হলে ভালোই তো। এখান থেকে এই ফাইলটা নামাই, এখান থেকে আমি পিকচারটা আবার আপনাদের অনেকের এআই নাই, সমস্যা হবে। তাহলে এই প্লেনটা নিয়ে যান, এখান থেকে আমরা ডাউনলোড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ডাউনলোড করি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিএনজিটা ডাউনলোড করব। পিএনজি ডাউনলোড ডেস্কটপে। ওকে, এখন আমরা আবার আফটার এফেক্টসে যাব, ডাবল ক্লিক করব, ডেস্কটপ থেকে আমরা হচ্ছে আমাদের ওই দুটো জিনিস নিয়ে আসব। এই যে স্কুলটা, এই যে প্লেনটা, ইম্পোর্ট। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে নিচে নিয়ে আসি এবং এটাকে অ্যাস প্রেস করে এখান থেকে হচ্ছে এটাকে আমরা জুম আউট করে, অথবা এটার জন্য ইজি প্রসেস হচ্ছে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে ফিট টু কম,
ঠিক আছে, ওই ফিট টু ফ্রেম যেভাবে করতাম প্রিমিয়ারে, এভাবে এখান থেকে ফিট টু কম্প করে দিব ট্রান্সফর্ম থেকে। চাইলে শর্টকাটটা মুখস্থ করে রাখতে পারেন, ইজিলি করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের এরোপ্লেনটা, আমরা প্লেনটা হচ্ছে এটার উপরে রাখবো, এই লেয়ারের। রাখার পরে আমরা হচ্ছে যে এটাকে প্রেস করে ছোট করব, অনেক ছোট করব। এটা হচ্ছে আমরা 20 দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা কাজ করতে চাই, একটা মোশন পাথ আঁকবো। তো এটা এইভাবে থাকুক, সমস্যা নেই। একটা পাথ আমরা ক্রিয়েট করি। তো পাথ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে পেইন টুলটা নিব, কোনো কিছু সিলেক্ট না রেখে আমরা এইখান থেকে একটা ঘুরায় ঘুরায় সুন্দর একটা পাথ ক্রিয়েট করব। ঠিক আছে, এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত দিলাম, আবার এই পর্যন্ত দিলাম, আবার হচ্ছে এই পর্যন্ত, আবার এই পর্যন্ত, আবার এইভাবে, আবার এইভাবে, মানে জাস্ট টুলটা শেখার জন্য এইভাবে করলাম। করার পর আমার একটা পাথ কিন্তু ক্রিয়েট হয়েছে। তারপর আমি যখন এখান থেকে সিলেকশন টুলটা নিব, এটাতে ক্লিক করলে এই মাথাটা আসবে। এই হ্যান্ডেলটা ধরে আমি এটাকে আবার সুন্দর করে ফিক্স করে নিতে পারবো প্রত্যেকটা মাথাকে। যেগুলো আমি এলোমেলো করে ফেলছি বা যেগুলো আমার কাছে একটু পছন্দ না হবে, ওটাকে আমি এখান থেকে স্মুথ করতে পারবো। করলাম স্মুথ। ঠিক আছে, প্রত্যেকটা মাথা ধরে ধরে আমি স্মুথ করতে পারবো, এটাকে স্মুথ করব। এগুলো নিয়ে এত টেনশন নাই, হ্যাঁ, এগুলো বারবার আসবে, বারবার আসবে। এই 2-3টা ক্লাস হচ্ছে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, আফটার এফেক্টসের ভয়টা দূর করার জন্য, কিন্তু শিখতে হবে ভালো করে। এখান থেকে এই যে এইভাবে দিলাম। এখন প্লেনটার সাথে যদি আমরা ওই কাজটা করতে চাই, ওই যে একটু আগে যে করলাম, শেপ লেয়ারের ভিতরে কন্টেন্ট শেপ, এই যে পাথ, পাথ আছে না, পাথের মধ্যে গিয়ে আমরা হচ্ছে পাথে একটা ক্লিক করব। সরি, বারবার এখানে প্লে হেড রাখি, শুরুতে রাখবো একবার। রাখার পরে একটা কিফ্রেম এখানে অ্যাড করলাম। একটা কিফ্রেম অ্যাড করলাম মানে এই জিনিসটা পুরোটা রেকর্ড হয়ে গেছে। আমি এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম পাথের ভিতরে। প্রথমে কি করলাম, শেপটা আঁকার পর পাথের ভিতরে একটা কিফ্রেম দিলাম। এরপর আমার যে পিকচারটা, এটার পজিশন বের করব পি দিয়ে। এরপর পজিশনটা সিলেক্ট রেখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন এটার সাথে কিন্তু এটা হয়েছে। এখন আমি যদি জিনিসটাকে প্লে করি, দেখেন কেমন করে এটা একটা অদ্ভুত একটা অ্যানিমেশন হইলো, খারাপ। তো এই খারাপটা আর ভালো করব। ভালো করার জন্য আমরা হচ্ছে কি করব, ওরে বলবো যে তুই এমনি করে যাস কেন, বিমান কি কোনোদিন এমনি যায় বেটা, এটা সুন্দর করে বিমান এই যে এমনি কোনোদিন উল্টায় আসে, বিমান তো সুন্দর করে এইভাবে 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 যায়। আমরা তো ছোটোবেলা প্লেনও বানায় মারতাম, ওই প্লেনও তো এত খারাপভাবে যাইতো না, এটা যত খারাপভাবে যাইতেছে। তো এটা ঠিক করার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে গিয়ে ওরে বলবো রাইট ক্লিক, ট্রান্সফর্মে যাও, যাওয়ার পরে এই যে নিচে অটো ওরিয়েন্ট, এটাতে যা, তারপরে ক্লিক দিব, নিচেরটা সিলেক্ট করব, হ্যাঁ, এই যে ওরিয়েন্ট অ্যালং পাথ, এটাতে ক্লিক করব। কি সুন্দর ঠিক হয়ে গেল। এখন কত ভদ্র মানুষের মতো উঠতেছে, ঠিক আছে, কিন্তু ফাস্ট হয়ে গেছে অনেক। তো ফাস্টটাকে ফিক্স করার সিস্টেম কি, পিতে ক্লিক করলাম, এই যে সবগুলো সিলেকশন বের হয়েছে। আপনি এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে টাইমিংটা যত দূরে দিবেন আপনার এটা কি হবে, তত স্লো হবে। এখান থেকে এটাকে টান দিয়ে এদিকে দেন, আপনার অ্যানিমেশনটা ততই স্লো হবে। এরপরে সবগুলোকে ধরে আপনি ইজিন করে দিতে পারবেন। এটা ইজিন হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা, এখান থেকে এদিকে আসেন, সুন্দর করে এখন দেখেন কত সুন্দর করে উড়ে। এরপরেও আপনি প্রত্যেকটা ধরে ধরে আপনি পাথগুলো কী করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। নো ওয়ারিজ অ্যাবাউট ইট। ঠিক আছে, মানে এখন অন্তত উঠতেছে ঠিকভাবে, যদি আমরা স্পিডটা নিয়ে কাজ করি নাই। প্রত্যেক যেমন আপনি চাচ্ছেন যে এই গ্যাপ থেকে এই গ্যাপে আসতে যাবে, পরের গ্যাপে জুড়ে যাবে, তখন এই জাস্ট কি ফ্রেমগুলো ধরে ধরে আপনি শুধু ওই গ্যাপটাকে বাড়িয়ে দিবেন, একটা একটা করে গ্যাপ বাড়াবেন, তাহলে আপনার ওই গ্যাপগুলোতে স্লো যাবে, পরে যেই গ্যাপগুলো কম থাকবে ওই গ্যাপগুলোতে সে ফাস্ট যাবে। এটা হচ্ছে মোশন পাথ। এই দেখেন আসতে গিয়ে আবার জুড়ে যাচ্ছে, আবার আসতে গিয়ে আবার জুড়ে যাচ্ছে, বুঝতে পারলেন? আচ্ছা, এটা ছোট্ট একটা মাউসের পয়েন্টার দিয়ে আমরা বানাইতে পারতাম, মাউসের পয়েন্টার অ্যানিমেশন করব, তখন এইগুলা আরও দেখব। তাহলে মোশন পাথটা আমরা খুব সুন্দর করে বুঝে ফেললাম, অ্যাঙ্কর পয়েন্টটা বুঝলাম, শেপটা বুঝলাম, এরপরে টেক্সটের যে প্রপার্টিসগুলো আছে ওই জিনিসগুলা মোটামুটি আমরা বুঝলাম। টাইপোগ্রাফি নিয়ে কাজ করব। ফটোশপের লেয়ারে যেই পরিমাণ ইফেক্ট পাই আমরা আফটার এফেক্টস আরও বেশ কিছু ইফেক্ট পাবো, ওইগুলো নিয়ে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ কাজ করব। তো মোশন পাথটা নিয়ে তো আশা করছি যে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আরেকটা ব্যাপার বলি, আপনারা যে কার অ্যানিমেশন করছিলেন না, আমি তো ওই দিন চাকা অ্যানিমেশন করে দেখাই নেই। তো চাকাটা আপনারা চাইলে ইজিলি অ্যানিমেশন করতে পারতেন, জাস্ট হচ্ছে রোটেশন প্রপার্টিটা দিয়ে। আপনার যেমন যে কোনো কারের ওইখানে এক্সট্রা একটা পিএনজি চাকা নিয়ে এসে ওই মাপ মতো বসায়া আপনি যখন হচ্ছে পজিশনিং করতেছিলেন তখন ওইখানে একটা কি ফ্রেম দিয়ে ওইটাকে জাস্ট 10 বার 12 বার রোটেশন দিয়ে দিলেই ওই জিনিসটা খুব সুন্দরভাবে রোটেট হয়ে যাবে। ঠিক আছে,
তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা টেক্সটের সবগুলো প্রপার্টি প্র্যাকটিস করব, মোশন পাথটা প্র্যাকটিস করব। এটার সাথে সাথে আমরা হচ্ছে যে শেপের যে ব্যাপারগুলো আছে ওইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসটাও এরকম ভাঙা ভাঙা হবে। এরপরের ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের পোর্টফোলিও মিশন অর্থাৎ প্রজেক্ট বেস ক্লাসগুলো শুরু হবে। তো ঠিক আছে, এই ব্যাপারে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কোয়েশ্চেনগুলো করতে পারেন। জি স্যার আমার একটা প্রশ্ন ছিল। হুম জি হ্যালো, জি স্যার, আমার কথা শোনা যাইতেছে? এখন শুনতে পাচ্ছি। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে আমাদেরকে আগে একটা কথা বলছিলেন যে থাম্বনেল ডিজাইনের একটা ক্লাস নেবেন আর কি। আমি তো না, এটা কি ওটা আসলে আশরাফ সামনে স্যার নেওয়া নেওয়ার হবে? কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই নেওয়া হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, কবে চান আপনারা জানায়েন। হ্যাঁ জি ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার